নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন। হ্যাঁ, 3টি স্কুলের সিলেবাস সহ আমি এই মডেল প্রশ্নটি দেখাবো। 2025 সেট নম্বর 3, অর্থাৎ আমি ইতিমধ্যে আরও 2টি মডেল প্রশ্ন তোমাদের আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই 2টা মডেল প্রশ্ন দেখে আসতে পারো। নবম শ্রেণী ক্লাস 9 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর 3, 40 মার্কের মডেল প্রশ্ন এবং বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পারো। নবম শ্রেণী ক্লাস 9 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 গণিত ম্যাথ, পূর্ণমান 40, সময় 80 মিনিট কি 90 মিনিট। বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের সময় দেয়। সিলেবাস, নম্বর বিভাজন, নমুনা প্রশ্নপত্র, দ্যাট মিনস সেট নম্বর 3, সমস্ত প্রশ্নের উত্তরেই দেখাবো। আর এটা একটা সাজেশনও বলতে পারো। 100% সাফল্য অভিপ্রায় আমরা এই ভিডিওতে আলোচনা করছি। যাই হোক, সিলেবাস দত্তপুকুর নিবাদুই বালিকা বিদ্যালয়ের এই উচ্চ মাধ্যমিক সিলেবাস। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 7 নম্বর চ্যাপ্টার বহুপদী সংখ্যামালা, 8 নম্বর উৎপাদকে বিশ্লেষণ, 9 নম্বর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, 14 নম্বর সম্পাদ্য ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন, তারপর 16 নম্বর বৃত্তের পরিধি, 19 নম্বর স্থানাঙ্ক জ্যামিতির সরলরেখাংশ অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত। এরপর যদি দেখি দত্তপুকুর আদর্শ বিদ্যাপীঠের যে সিলেবাস, লেখচিত্র 3, 4, 6, 9, 11, 15, 16, 18, 20, 21, ঠিক আছে। এই হচ্ছে দত্তপুকুর আদর্শ বিদ্যাপীঠের সিলেবাস। এরপরে যদি দেখি আমরা, এটা হচ্ছে কি দত্তপুকুর নিবাদুই উচ্চ বিদ্যালয়। এটা 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, অর্থাৎ 9 থেকে 18 পর্যন্ত। এই তা এখন কম্বাইনলি যদি আমরা দেখি, মূলত এক কথায় 9 থেকে বিশেষ করে 18 পর্যন্ত প্রায় সব স্কুলে আছে, 19ও আছে। যাই হোক, যেমন এখানে 19 আছে, অর্থাৎ 9 থেকে 21 পর্যন্ত সব স্কুলেই কম বেশি আছে এবং 3, 4, 6, 9 নিচে এই কটা চ্যাপ্টার মিলেই। যাক, আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। এটা আসলে দত্তপুকুর নিবাদুই বালিকা বিদ্যালয়ে এর সিলেবাস সহ এই 3টে স্কুলের সিলেবাসের আলোকে আমি একটা স্কুলের নাম লিখেছি, হয়তো পরের ভিডিও অন্য স্কুলের নাম লিখব। যাই হোক, এখানে সাবজেক্ট ম্যাথমেটিক্স, সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে ফুল মার্কস 40। 1 নম্বর নিয়মিত প্রশ্নগুলো উত্তর দাও, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন। 2 নম্বরে হচ্ছে 5 গুণ 2, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন। 5টি অ্যান্সার করতে হবে যে কয়টি প্রশ্ন দেওয়া আছে। 4 নম্বরে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, উৎপাদক। তারপরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এখানে এটা হচ্ছে কি তোমার লাভ ক্ষতি। তারপরে এটা পরিসংখ্যান 11 চ্যাপ্টার। তারপরে 7 নম্বর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7 নম্বরে কি বলেছে, এটা হচ্ছে তোমার উপপাদ্য, তাই তো, এই দুটো উপপাদ্য। তারপরে 8 নম্বর 2টি বৃত্তের পরিধি অনুপাত, এটাও হচ্ছে তোমার একটা বৃত্তের পরিধি বা ক্ষেত্রফল। একটা আছে বৃত্তের পরিধি, অর্থাৎ 16 এবং 18 চ্যাপ্টার। এটা 9 নম্বর হচ্ছে 14 চ্যাপ্টার। 10 নম্বরে এবি রেখাংশের উপর, এটা এবং 10 দুটো দিয়েছি কেন, বিভিন্ন স্কুলে কখন যাদের সিলেবাসে এটা আছে তারা এটা দেখবে, আর যাদের সিলেবাসে এই 2টে টপিকস আছে তারা সেটা দেখবে। এভাবে করে আমি পূর্ণাঙ্গ প্রশ্ন সেট করছি। এখন সরাসরি চলে যাব সমাধান পর্বে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বরের প্রশ্ন, x³ + 6x² + 4x + k বহুপদী সংখ্যামালাটি x + 2 দ্বারা বিভাজ্য হলে k এর মান কত? তাহলে আমরা যদি প্রশ্নটা দেখি, তাহলে এটা সি হচ্ছে 8, সি হবে উত্তর। যাই হোক, কীভাবে আসলো, ধরি ফাংশন অফ এক্স, তারপরে আমরা কি করব, যেহেতু x + 2, কাজেই এখানে আমরা x মাইনাস আবার -2, কাজে এক্সের পরিবর্তে -2 বসালে ইকুয়াল 0 হবে। 0 বসেই ক্যালকুলেশন করে কে এর মান -8 পাবো, ঠিক আছে। কাজেই উত্তরটা হবে সি -8। আমরা যদি উত্তরটা দেখে নিই, তাহলে সিটা -8। এরপর a + b + c = 0 হলে a এর মান কত, এরকম বের করতে বলেছে। আমরা মানটা একটু দেখে আসি। তাহলে a²/bc, এখানে যদি লসাগু abc হয় a³ + b³ + c³, তাহলে এর সূত্র কি আবার a + b + c × a² + b² + c² - ab - bc। তাহলে এখন তোমার a + b + c যদি 0 হয়, তাহলে টোটালটাই আসলে এই মানটাই
শূন্য হয়ে যাবে, শূন্য মান যেটাই বসাই অর্থাৎ রেজাল্টটাই শূন্য হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান শূন্য। এখন এটাকে যদি শূন্য হয় তাহলে বাকি থাকলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। তাহলে 3abc মানে abc দ্বারা ভাগ করলাম, হ্যাঁ, তাহলে 3টা ডান পাশে রয়ে গেল, এটা কেটে দিলাম, অর্থাৎ উত্তর হবে 3। তাহলে আমার এখানে উত্তর 3। এটা কত, ডিতে 3 আছে, হ্যাঁ, তাহলে আমরা এখানে ডিতে 3 আছে, ডিটা উত্তর দিয়ে দিলাম। পি কিউ আর ত্রিভুজের পি কিউ আর 90 ডিগ্রি, পি আর সমান 10 সেন্টিমিটার, পি আর বাহুর মধ্যবিন্দু এস হলে কিউ এস এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। আমরা যদি দেখি এখানে কিন্তু ওর আঙ্গিকেই এটাকে দেখানো আছে, অর্থাৎ 5, বি হচ্ছে 5, হ্যাঁ, কাজে আমার এটা উত্তর হবে 5। আমি আর এত ডিটেলসে গেলাম না, তোমরা ভালো করে দেখে নিবে। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত 10:11 হলে শতকরা লাভ, শতকরা লাভ হচ্ছে 10, উত্তর হবে 10। তাহলে উত্তর 10 আছে কোথায়, উত্তর 10, উত্তর 10 অর্থাৎ এই যে ডি নম্বর উত্তর 10 আছে। একটি পরিসংখ্যান বিভাজন তালিকা একটি শ্রেণীর মধ্যবিন্দু, হ্যাঁ, তাহলে আমরা সেটা যদি করি একটি মধ্যবিন্দু, হ্যাঁ, 10 এবং প্রতি শ্রেণীর দৈর্ঘ্য 6, শ্রেণীটির নিম্ন সীমা 10 - 6/2 অর্থাৎ 10 থেকে, হ্যাঁ, 3 গেলে 7 থাকে, উত্তর হবে 7। তাহলে উত্তর হচ্ছে বি। 1 নম্বর গেল। এবার 2 নম্বর প্রশ্ন, নিয়মিত প্রশ্নগুলো উত্তর দাও। যদি এরকম হয় তাহলে দেখাও যে ফাংশন অফ এ প্লাস ফাংশন অফ বি সমান ফাংশন অফ এ প্লাস বি। থ্রাইজ এক্স ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হলে এ মান নির্ণয় করো। আমরা 1 নম্বরটা যদি দেখি, যদি এত হয় তাহলে দেখায় যে ফাংশন অফ এ প্লাস ফাংশন অফ বি সমান ফাংশন এ প্লাস বি। তাহলে এখানে এটা তোমার দেওয়া আছে, এর পরিবর্তে আমরা কি বসাবো, ফাংশন অফ এ বের করব। তাহলে এক্সের জায়গায় এ বসালে আমার এখানে এটা কাটা যায়, আর এ শূন্য হয়ে যায়, রেজাল্টটা শূন্য হবে। এ প্লাস শূন্য মানে শুধু এ। আর ফাংশন অফ বির পরিবর্তে ওই বি কাটা যায়, আর এখানে এটা শূন্য হয়ে যায়, অর্থাৎ বি। তাহলে ফাংশন অফ এ প্লাস বি হবে, তারপরে মানটা বসালে দেখা যাচ্ছে কত হয়, ফাংশন অফ এ প্লাস বি হচ্ছে এ প্লাস বি। অতএব ফাংশন অফ এ প্লাস ফাংশন অফ বি, হ্যাঁ, এই যে ফাংশন অফ এ প্লাস বি এর মানও এ প্লাস বি, আর ফাংশন অফ এ আলাদা করে ফাংশন অফ বি হচ্ছে এ প্লাস বি। তাহলে ফাংশন অফ এ প্লাস বি। এরপর 2 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও 5টি। যদি ফাংশন অফ এক্স সমান এত হয় তাহলে দেখাও যে ফাংশন অফ এ প্লাস ফাংশন অফ বি ইকুয়াল ফাংশন অফ এ প্লাস বি। এটা তো হয়ে গেল। এরপরে 2 নম্বর, থ্রাইজ এক্স ইকুয়াল এরকমের মান কত লিখি। তাহলে এখানে এক্স এ এক্স বি এক্স সি এভাবে আছে, তা আমরা যোগ করলে দেখা যাচ্ছে কী হয়, থ্রাইজ এক্স মাইনাস এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি প্লাস সি সমান 0, কারণ থ্রাইজ এক্সের পরিবর্তে এ প্লাস বি প্লাস সি। অতএব, হ্যাঁ, এটার কিউব যদি বলি তাহলে তাহলে কি হবে, এক্স মাইনাস এ হোল কিউব এক্স মাইনাস বি এক্স মাইনাস ইউ হোল কিউব 3 ইন্টু যে মানটা দেওয়া আছে ওটা সমান 0। তো 0 যদি হয় তাহলে টোটাল রেজাল্টটাই 0 হয়ে যাবে। যাই হোক, আমরা এরপর যাব 3 নম্বরের প্রশ্নে। এবিসি ত্রিভুজের বিই এবং সি এফ মধ্যমা পরস্পর জি বিন্দুতে ছেদ করে। পি ও কিউ যথাক্রমে বিজি এবং সিজি এর মধ্যবিন্দু পি কিউ সমান 3 সেন্টিমিটার, বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে তোমার কি হলো, সিবিসি এর পি এবং কিউ যথাক্রমে জিবি এবং সিজি বাহুর মধ্যবিন্দু, ঠিক আছে। এরপরে পি কিউ সমান হাফ অফ বিসি, যেহেতু মধ্যবিন্দু কাজে হাফ অফ বিসি সমান পি কিউ, তাহলে বিসি সমান 2 পি কিউ, তাহলে বিসি সমান 2 ইন্টু পি কিউর পরিবর্তে মান হচ্ছে 3 অর্থাৎ 6 সেন্টিমিটার। তাহলে বুঝতে পারছো। এরপরে আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত হবে। এক্ষেত্রে বিক্রয় মূল্য 100 টাকা ধরি, তাই 20% লাভে বিক্রয় মূল্য হবে, লাভ হলে ক্রয় মূল্য 100 মাইনাস 20 অর্থাৎ 80 টাকা ক্রয় মূল্য। আবার ক্রয় মূল্যের উপর শতকরা লাভ সেটা হচ্ছে 100 বিয়োগ 80/80, তাহলে গুণ 80 কাটাকাটি করলে 25%। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা 25% লাভ হবে। এরপরে আমরা যাব একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যান বিভাজন তালিকা একটি শ্রেণীর মধ্যবিন্দু এম উচ্চ শ্রেণীর সীমানা ইউ হলে নিম্ন শ্রেণীর সীমানাটি কত। একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যান বিভাজন তালিকা একটি শ্রেণীর মধ্যবিন্দু এম, এটি উচ্চ সীমার যদি হয় ধরি শ্রেণী নিম্ন সীমা এক্স শর্তে এক্স প্লাস ইউ বাই 2, এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে, ইকুয়াল এম। তাহলে এক্স প্লাস ইউ সমান 2m, এক্স সমান 2m মাইনাস ইউ। শ্রেণীটি নিম্ন শ্রেণী, সীমানা হচ্ছে কত 2m মাইনাস ইউ,
এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে, ওয়াই অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যার থেকে 2,3 এবং 1 -1 2 বিন্দু দুটির দূরত্ব সমান। তাহলে ধরি 0 পি ওয়াই অক্ষের উপর একটি বিন্দু যা 2, 3 ও -1, 2 বিন্দু দুটির দূরত্ব সমান। শর্তানুসারে হ্যাঁ এই 0 - 2 অর্থাৎ এটার সাথে এটার দূরত্ব, আবার এটার সাথে এটার দূরত্ব এ পাশে, ঠিক আছে। তাহলে দূরত্ব সমান, কাজে 0 - 2 হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার, পি - 3 স্কোয়ার, তারপরে 1 স্কোয়ার এবং পি - 2 স্কোয়ার। পরে ভাঙাইলে যে রেজাল্টটা এ - বি হোল স্কোয়ারের সূত্র ভাঙিয়ে ক্যালকুলেশন করলে 2p = 8, p = 4, অর্থাৎ বিন্দুটি স্থানাঙ্ক 0,4। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে এক্স ওয়াই ধরি, তাহলে ক্ষেত্রফল হবে এক্স ওয়াই বর্গ একক। তারপর 10% বৃদ্ধি প্রস্থ দৈর্ঘ্য এবং প্রস্থ 10% হ্রাস করলে দৈর্ঘ্য হবে 110x / 100 একক এবং প্রস্থ হবে 90y / 100। ক্ষেত্রফল হবে 110x ইন্টু 90y / 100 × 100 অর্থাৎ 10,000। ক্ষেত্রফল হ্রাস, তাহলে এক্স ওয়াই মাইনাস ওই ক্ষেত্রফল বাদ দিচ্ছি, তো বাদ দিলে দেখা যাচ্ছে কত পাবো, 100xy / 100। শতকরা হ্রাস হবে কত, ইন্টু 100 গুণ কাটাকাটি করলে 1 বর্গ একক, সব কাটাকাটি যায় এক্স ওয়াই সাথে, শুধু 1 থেকে 1 বর্গ একক। এরপর আমরা চলে যাব একটি রম্বসের উচ্চতা 4 সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, রম্বসের আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে এখানে যেহেতু রম্বস একটি সামান্তরিকের ক্ষেত্রফল 5 × 4 অর্থাৎ 20 সেন্টিমিটার। আশা করি তোমরা 2 নম্বরের প্রশ্ন বুঝতে পেরেছো। এবার আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। x³ + 2x³ - px - 7 এই দুটি বহুপদী সংখ্যামালা যথাক্রমে x + 1 x - 2 দ্বারা ভাগ করলে যদি r1 r2 ভাগশেষ পাওয়া যায় এবং যদি r1 + r2 = 6 হয় তবে p এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা ওই প্রশ্নটা যদি দেখি তাহলে কি করতে হবে, x + 1, তাহলে x = -1। এখন x = -2 অর্থাৎ x = 2, x + 1 এত রৈখিক বহুপদী সংখ্যামালা শূন্য যথাক্রমে -1 2। তাহলে ধরি ফাংশন অফ এক্স এইটা, কাজেই জি অফ এক্স হচ্ছে দুটো ফাংশন আলাদা করে ধরলাম, একটার পরিবর্তে -1 বসালে দেখা যাচ্ছে r1 = p - 6, আবার এটা 2 বসালে জি অর্থাৎ শূন্য হয়ে এখানে r2 = 4p - 10। তাহলে প্রশ্ন অনুসারে 2r1 + r2 = 6, তাহলে এখানে মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে p এর মান পাওয়া যাবে 14/3। এরপরে চলে যাব তোমার পরের প্রশ্নের অথবা যেটা আছে। তাহলে এখানে এই বহুপদী সংখ্যামালার উৎপাদক x² - 4, তাহলে এ ও বি এর মান কত হবে? তাহলে x² - 4 যদি হয় x + 2 × x - 2 ভাঙাবো, উৎপাদক হয় তাহলে x + 2 এবং x - 2 উভয় উৎপাদক হবে ফাংশন অফ x a × x⁴ 2x³ 3x² bx - 4। এখন x + 2 হবে হলো x - 2, ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক হবে যখন ফাংশন অফ 2 = 0 হবে, এবং x - 2 ফাংশন অফ একটি উৎপাদক হবে যখন ফাংশন অফ 2 = 0। যে একবার ফাংশন অফ -2 একবার ফাংশন অফ +2 বসালে 0 লিখবো, 0 লিখলে দেখা যাচ্ছে এখান থেকে দুটো সমীকরণ আসলো, 8a - b = 16, আর একটা সমীকরণ হচ্ছে 8a + b = 0। যোগ করলে দেখা যাচ্ছে বি চলে গেছে 16 সমান a, অর্থাৎ a সমান a পাবো, b সমান -8 পাবো। তাহলে আমরা অনায়াসে পেয়ে যাবো। এরপরের প্রশ্ন চলে যায় আর 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন কি বলেছে, উৎপাদক করতে বলেছে। তাহলে a³ এই 9b³ ভাঙালে b³ - b³ আর একটা 8b³, তাহলে a³ - b³ এর সূত্র হচ্ছে উৎপাদকের সূত্র a আবার a + b হোল কিউব - 2b³ এর সূত্র হচ্ছে এই যে এটা, ঠিক আছে। কাজেই এখানে জাস্ট a³ - b³ এর সূত্র a - b * a² + ab + b² আর a + b -2b, তাহলে a - b আসে আর স্কোয়ার + 2ab + b² আর 2b + 2b² + 4b², পরে যোগ বিয়োগ করলে যে রেজাল্টটা পাবো a - b দুটোতেই আছে, একটা কমন নেব আর বাকি থাকবে যেগুলি সব যোগ করে দেবো, তাহলে এরকম উত্তর আসবে, ঠিক আছে। এরপরের প্রশ্ন p² + 1/p³ + 1/p³ + 26/27, তাহলে p³ 1/p³ +1 - 27, অর্থাৎ 1 থেকে এটা বাদ দিলে এভাবে লেখা যায়। তাহলে এটার সূত্র পড়ে যায় p³ + 1/p³ - 1/3³
মাইনাস 3 ইন্টু পি ইন্টু 1/p মাইনাস 1/3। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে এখানে কত আসবে, পি প্লাস 1/p মাইনাস, হ্যাঁ, তোমার 1/3 হোল কিউব। ঠিক আছে, তাহলে রেজাল্টটা অর্থাৎ এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে কী লেখা যায়, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। সেই সূত্র অ্যাপ্লাই করলে যে রেজাল্টটা পাওয়া যায় সেটা দেখিয়ে দেওয়া হয়েছে। কাজে এখানে পি প্লাস 1/p মাইনাস 1/3 আর বাকিটা যেভাবে গুণ করে ক্যালকুলেশন করবে এরকম একটা উৎপাদক পেয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কী হবে, এক্স স্কোয়ার আর এটা হচ্ছে এই যে এই মাঝখানেরটা, এটা শুধু ভাঙানো হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি হোল স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার আছে। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে এক্স আছে। তাই এরপরে আলাদা করবো, এক্সের সাথে গুণ করে দেবো, এখানেও এক্সের সাথে গুণ করে দেবো। পরে এই দুটো থেকে এক্স কমন যায়, এটা দুটো থেকে এ মাইনাস বি কমন যায়, পরে বাকি যে হ্যাঁ, উৎপাদক তিনটি সহজই ছিল। এবার 5 নম্বরের প্রশ্ন, জয়ন্তবাবু একটি টিভি সেট 10% লাভে বিক্রি করেন। যদি ক্রয় মূল্য 10% কম, বিক্রয় মূল্য 180 টাকা কম হতো, তাহলে জয়ন্তবাবুর 20% লাভ হতো। সেটটির ক্রয় মূল্য কত? তো এই টেলিভিশনের ক্রয় মূল্য 120 টাকা, সুতরাং বিক্রয় মূল্য 120 ইন্টু 110 ডিভাইডেড 100, কাটাকাটি করলে 110। ক্রয় মূল্য 10% কম হলে, হ্যাঁ, ক্রয় মূল্য হয় 90x টাকা, বিক্রয় মূল্য 180 টাকা কম হলে বিক্রয় মূল্য হয় 180x মাইনাস 180 টাকা। কিন্তু বর্তমান ক্রয় মূল্যের উপর 20% লাভ হয়, সুতরাং বর্তমান বিক্রয় মূল্য 90x ইন্টু 120 ডিভাইডেড 100 অর্থাৎ 108x। তদনুসারে 108x মাইনাস 180 সমান 108x। এখান থেকে ক্যালকুলেশন করলে x সমান 90 পাওয়া যায়। সুতরাং 100x সমান হচ্ছে, হ্যাঁ, 90 ইন্টু 2টা 0 হবে 90, 9,000 টাকা। টেলিভিশন ক্রয় মূল্য 9,000 টাকা। এটি পুস্তক প্রকাশক উৎপাদক ব্যয়ের 30% দাম বাড়িয়ে একটি বইয়ের দাম, হ্যাঁ, ছাপেন 286 টাকা, কিন্তু বিক্রি করার সময় লিখিত দামের 10% ছাড় দেন। পুস্তক প্রকাশকের শতকরা লাভ কত হবে? শতকরা লাভ 17 টাকা হবে। এটা তোমরা একটু ভালো করে দেখবে, আমরা অথবা একটা করে দেখিয়ে যাবো আর একটা প্রশ্নের উত্তর দেখাবো, তোমরা স্ক্রিনশট মেরে প্রয়োজনে প্রশ্নটা ভালো করে উত্তর করবে। এরপর 6 নম্বরের প্রশ্ন, যে কোনো একটি নিচের পরিসংখ্যান বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করো। দেখো, আয়তলেখ করতে গেলে 1 থেকে 10, পরে 10 থেকে আবার শুরু হতে হবে, কিন্তু এখানে 11 থেকে শুরু হয়ে গেছে। কাজেই আমাদের এই ছকটাকে মডিফাই করে নতুন ছক করতে হবে। সীমানার ধারাবাহিকতা বজায় রাখার জন্য শ্রেণী 1 থেকে 10 ওইটাকে না করে 1 থেকে 0.5 কমাবো, আবার 10 থেকে 0.5 বাড়াবো। ঠিক আছে, অর্থাৎ 0.5 থেকে 10.5, এভাবে করে 10.5 থেকে, অর্থাৎ এখানে যেটা শেষ হলো 10.5, এখানে কিন্তু সেটা দ্বারা শুরু হয়ে গেল, কারণ নতুবা তো আয়তলেখ অঙ্কন করা যাবে না। সে একইভাবে 10 10 করে বাড়িয়ে রেঞ্জটা কমপ্লিট করব। তারপরে পরিসংখ্যা তো আছেই। তাহলে আয়তলেখ অঙ্কন করলে হয় এরকম একটা আয়তলেখ হবে। ঠিক আছে, তাহলে এই যে এখানে দেখো, প্রথমে 8 আছে, এই যে 8 আছে, এই যে 8, ঠিক আছে, এই যে 8, তারপরে 3 আছে, এই যে 3, হ্যাঁ, এই যে 3, ঠিক আছে, তারপরে 6 আছে, এই যে 6, হ্যাঁ, 6 বরাবর, তারপরে 12 আছে, এই যে 12, তারপরে 2 আছে, এই যে 2, তারপরে 7 আছে। ঠিক আছে, এভাবে সুন্দর অনায়াসে আঁকা যাবে। এরপর 2 নম্বর প্রশ্ন, নিচের পরিসংখ্যান বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করে পরিসংখ্যান বহুভুজ অঙ্কন করো। এখানে ছক করে চাঁদার পরিমাণ ও সাজেশনের সাহায্যে একটা আয়তলেখ অঙ্কন করা যায়। এখানেও কিন্তু দেখা গেছে আমাদের শ্রেণীটাকে নির্দিষ্ট করতে হবে, অর্থাৎ 20কে মাঝখানে রেখে 17.5 থেকে 22.5, 22.5 থেকে 27.5, এভাবে করে তোমরা শ্রেণীটা নির্ধারণ করবে। সদস্য সংখ্যা তো দেওয়াই আছে। তারপরে এখানে পরপর দুটি মানে পার্থক্য বর্গ দৈর্ঘ্য পেতে হলে আমাদের ক্লাসের বিরতি থেকে মধ্যমান নিতে হবে। তাহলে 17.5 থেকে 22.5, আবার 22.5 থেকে এরকম করে শ্রেণীর সাদাগুলো হলো 20। এত এবার লেখচিত্র XY অক্ষ বরাবর এককগুলো, অর্থাৎ, হ্যাঁ, এই বসিয়ে আয়তলেখ পরিসংখ্যান বহুভুজের অঙ্কন করতে হবে। এই যে সেই আয়তলেখ, প্রথমে আয়তলেখ করে মাঝখানে বিন্দুগুলি, পরে দাগ টেনে এভাবে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখান থেকে এখানে স্কেল ধরে এরকম টান দিতে হবে, আমারটা হলো না, তারপরে এরকম টান দেবে, এরকম টান দেবে, এরকম টান দেবে, এরকম টান দেবে, এই, হ্যাঁ,
এরকম করে এঁকে নেবে, যেটা ডান পাশে দেখিয়ে দেওয়া হয়েছে। মধ্যমানগুলো আমরা এবার যুক্ত করব। পরিসংখ্যান প্রয়োজন সক্রিয় তৈরি করে লেখচিত্র পাওয়া যায়। যুক্তি দিয়ে প্রমাণ করো কোনো একটি ত্রিভুজের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, এই দুটো একটা উপপাদ্য 20। আমি আগের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছি, কাজে এটা নিয়ে আর এখন আলোচনা করব না। এটার পরের উপপাদ্য 23, তাই 20 আর 23 উপপাদ্য কিন্তু ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য। এরপর আমরা পরের প্রশ্নে যাব। দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এই যে দুটো প্রশ্ন আছে। হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা প্রথম প্রশ্ন দেখি, ধরি বড় বৃত্তের ব্যাসার্ধ আর সেন্টিমিটার, ছোট বৃত্তের ব্যাসার্ধ স্মল আর, ধরি পরিধি 2x এবং থ্রাইজ এক্স। তাহলে থ্রাইজ এক্স মাইনাস 2x 2π আর 2π স্মল আর, পরে এক্স থাকবে, তাহলে কি থাকবে 2π আর মাইনাস আর, এখানে এক্স হচ্ছে 4r হয়ে যায়। বড় বৃত্তের ব্যাসার্ধ হবে 2π আর ইন্টু 3 ইন্টু 4π, তাহলে 2r সমান 12। তাহলে ছোট বৃত্তের আর হবে 8। বড় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, ছোট বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে তোমার 8 সেন্টিমিটার। এরপরের প্রশ্ন, একটি বৃত্ত আঁকবো যার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 616 বর্গ সেন্টিমিটার। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে, বৃত্তটির পরিধি কত। ধরে বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, তাহলে পাই আর স্কোয়ার সমান 616, আর স্কোয়ার সমান 22 দ্বারা ভাগ করতে হবে, কারণ পাইটা 22/7 দ্বারা ভাগ করতে হবে, তাই 7টা উপরে যাবে আর 22টা নিচে চলে যাবে। তো এখান থেকে আর 196 আর স্কোয়ার, আর হবে 14। বৃত্তের পরিধি 2π আর, 2 ইন্টু পাইয়ের মান 22/7, আর হচ্ছে 14। ক্যালকুলেশন করলে 88 সেন্টিমিটার। ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার আর পরিধি 2π আর, অর্থাৎ 88 সেন্টিমিটার। এরপরের প্রশ্ন, নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 5 সেন্টিমিটার বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করে এই বৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করবে। ঠিক আছে, তাহলে প্রথমে যে কাজ করবে সেটা হচ্ছে কি, আগে লম্ব এঁকে প্রতিটা থেকে 5 সেন্টিমিটারে একটি বর্গক্ষেত্র অঙ্কন করবে। অর্থাৎ আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি, এইখানে লম্ব অঙ্কন করবে, লম্ব আকার সিস্টেম তো তোমাদের দেখিয়েছি লম্ব। তারপরে এখান থেকে 5 সেন্টিমিটার, এখান থেকে 5 সেন্টিমিটার, এখানে বসাবে, এখানে বসাবে, এরকম চাপ আঁকবে, এটা যোগ করে দেবে, এটা যোগ করে দেবে। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্র হয়ে যাবে। তারপরে এখান থেকে এটা যোগ করবে, আর এখান থেকে একটা রেখা নেবে যাতে এটার সমান করে এখানে একটা চাপ অঙ্কন করবে। আবার এই যে এইখান থেকে এটা চাপ অঙ্কন করবে এই জায়গায়, তারপরে এটা যোগ করে দেবে, অর্থাৎ এরকম যোগ করবে। তারপরে এই বরাবর এটা যেটা এখানে দেওয়া আছে, এই পদ্ধতি আমি ভালো করে দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নেবে। এবং এই পরের যেটা সেটাও কিন্তু একই, দুটো বাহু দেওয়া আছে। সাধারণ একটা আয়তক্ষেত্রে এবিসিডি এঁকেছে, যার এবি সমান 4 সেন্টিমিটার, বিসি সমান 6 সেন্টিমিটার। এবিসিডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। ঠিক আছে, তাই ত্রিভুজটা তোমরা অনায়াসে অঙ্কন করতে পারবে আশা করি। তারপরে আমি চলে যাব, নিয়মিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 10 নম্বরের প্রশ্নে। তাই 10 নম্বরের প্রশ্ন হচ্ছে, এবি সরলরেখার পর পি একটি বিন্দু, এপি সমান পিবি, এবি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে বা পি বিন্দুর স্থান, এবি সরলরেখার পি একটি বিন্দু, কাজে এপি সমান পিবি, সুতরাং পি এবি এর মধ্যবিন্দু। তা মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি, x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2, এখানে অর্থাৎ -1 -1। এরপরে এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলো অক্ষদ্বয়ের সমান্তরাল, বি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক 7:3 এবং 2:6। এওসি বিন্দুদ্বয় স্থানাঙ্ক, এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো বা লিখি। তাহলে এবিসিডি আয়তক্ষেত্রগুলো অক্ষদ্বয়ের সমান্তরাল, বি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক, এটা ভালো করে দেখে নিবে। ঠিক আছে, আমার ভিডিওটা কিন্তু বেশ খানিকটা বড় হয়ে গেছে। এবং কেন আর একটা দিয়েছি, এটা আবার 15 চ্যাপ্টার, কোনো কোনো স্কুলে আছে, আবার কোনো কোনো ফার্স্ট ইউনিটে চলে গেছে। আমি এখানে 3টে অথবা প্রশ্ন হিসেবে দিয়েছি। এই যে প্রথম প্রশ্ন এটা, হ্যাঁ, তারপরে দ্বিতীয় প্রশ্নতে যদি যাই, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা, শাকিল একটি সম্ভাব্য ত্রিভুজ PQR এঁকেছে, এই সূত্র ব্যবহার করে ক্যালকুলেশন করবে। এবং সর্বশেষ একটি রম্বসের কর্ণদ্বয় পরিমাপ 15 মিটার ও 20 মিটার হলে উহার পরিসীমা ক্ষেত্রফলের উচ্চতা হিসাব করি। তাহলে এটি রম্বস যার কর্ণদ্বয় এসি এবং বিডি পরিমাপ যথাক্রমে 15 মিটার 20 মিটার পরস্পরকে অবিন্দুতে ছেদ করেছে। এখানে দেওয়া আছে, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় লম্ব সমদ্বিখণ্ডিত করে, কাজে এই দুটো কোণ হচ্ছে 90 ডিগ্রি।
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সে মানটা বসিয়ে বিসির মান পেয়ে যাব। রম্বসের পরিসীমা 4 ইন্টু বিসি অর্থাৎ 50 মিটার। রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে কর্ণদ্বয়ের 15 আর 20 আছে, গুণ করলে 150। রম্বসের উচ্চতা, যেহেতু রম্বস একটি সামান্তরিক, আমরা জানি একটি ভূমি ইন্টু উচ্চতা 150, দ্যাট মিনস উচ্চতা হবে 12 মিটার। এই হচ্ছে তোমাদের সামগ্রিক যে ভিডিও। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, কোনো প্রশ্ন যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।